আবার ট্রাম্পকে নিয়ে কাহিনী। গত কয়েকদিন ধরে ট্রাম্প আবার প্রমাণ করছেন যে তিনি বড় ধরনের একটা বিপদে পড়েছেন এবং এখান থেকে বেরোতে পারবেন না। ইরান ইস্যুটা তাকে খেয়ে ফেলবে। এই নিয়ে সিএনএন একটা প্রতিবেদন করেছে, অনুবাদ করেছে বেশে প্রথম আলো। হেডলাইন হলো, ট্রাম্পের নিয়মকেই অস্ত্র বানিয়ে তাকে নিয়ে কিভাবে খেলছে ইরান। সার কথা দাঁড়িয়েছে এই যে ইরান নিয়ে কি করবে, কেমন করে এটা শেষ করবে, এটা হচ্ছে ট্রাম্পের ১ নম্বর এজেন্ডা। কিন্তু বারবার তিনি মিথ্যে কথা বলে, চাপা মেরে তিনি এখনো ক্ষমতায় আছেন। জবরদস্তিতে ইরানকে হুমকি দিতেছেন, ১ সপ্তাহের ভিতরে যদি আপনি আলোচনার টেবিলে না বসেন তাহলে আপনার এইটা সেইটা কত কিছু করে ফেলবো। আচ্ছা, কাউকে কি যুদ্ধের ভয় দেখায় আলোচনার টেবিলে বসানো গেছে? কখনো যায় নাই, যাবেও না। একটা রেফারেন্স আছে, পুরনো রেফারেন্স, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আমি বলেছি আপনাদেরকে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তখনকার হিটলারের জার্মানি না, ওটা শুধু জার্মানি, জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড আর ফ্রান্স যুদ্ধ লাগছিল। সেই যুদ্ধে জার্মানি পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে তাকে বাধ্য করেছিল যুদ্ধের ক্ষতিপূরণ দিতে একটা চুক্তি করতে। এইটারই পরিণতি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমি ওদিকে যাচ্ছি না। এখানেও দেখেন জার্মানিকে চুক্তিতে বাধ্য করেছিল কখন, যখন হেরে গেছিল। তারপরে ট্রাম্প যেটা শুরু করছে যে এই রকম হুমকি দিয়ে আবার শুরু করবে, তার কথার কাজের কোনো তাল নাই। শুরু থেকে সে বলে আসতেছে এই হরমুজ প্রণালী দিয়ে পার হলে পরে কাউকে কোনো ট্যাক্স দিতে হবে না। এইটা এই পর্যন্ত ট্রাম্পের ঘোষিত নীতি। এখন বলতেছে না, ওটা থেকে চাঁদা তুলবে ইরান এবং ওই চাঁদার 20% সে নিবে। তো তাতে স্বভাবতই ইরানিরা ওইটা নিয়ে টিটকিরি দিতেছে। আর ট্রাম্প আবার বলতেছে ইরানের সাথে যে চুক্তি করেছি তা মেনে চলা যায় না, তা ভরসা করা যায় না। এইটা নিয়ে সিএনএন নিজেই টিটকিরি দিছে। আপনি, ট্রাম্প তো চুক্তি করে চুক্তি ভঙ্গের জন্য সবচেয়ে আদর্শ লোক। প্যারিসের জলবায়ু চুক্তি যখন হয়েছিল আপনি ক্ষমতা এসে ভেঙে দেন নাই। আপনি 2015 সালে ওবামা যে চুক্তিটা করেছিল ইরানের সাথে, যে নর্মালি সে তেল বেচতে পারবে এবং কোনো পারমাণবিক বোমা বানাবে না, বিনিময়ে সে ইরাক থেকে আইএস কে হটাই দিবে। এই কাজ অ্যাকর্ডিংলি হয়েছে। আপনি এসে কি করলেন, ওই ওবামার সাথে ইরানের চুক্তিটা ভেঙে দিলেন। আবার যে চুক্তি ভাঙলেন তাহলে এখন আবার চুক্তি করতেছেন কেন? তাহলে আপনার আচরণে কোনো মিল নাই তো। স্বভাবতই সেখানে সিএনএন সেখানে সঠিকভাবে তুলে ধরেছে যে আপনার তো কাজ কামের কোনো তাল নাই, আপনি তো এক এক সময় এক একটা করতেছেন। এনিওয়ে, ইরানের যে টিটকিরিটা সেটা বলতেছে ট্রাম্প একেবারেই সঠিক। গুরুত্বপূর্ণ এই নৌপথে যাতায়াতের জন্য মাশুল দেওয়ার বিষয়ে তেহরানের অবস্থানকে আপনি সমর্থন করেছেন, বৈধতা দিয়েছেন, এরপরে খোঁচা দিচ্ছে। তবে আপনি যে 20% মাশুল নিতে চাচ্ছেন এটা একটু বেশি হয়ে গেছে, আমরা ন্যায্য আচরণ করব, মানে এগুলো দিব না আপনাকে। এনিওয়ে, এই সিএনএন লিখতেছে যে সে এখন বুঝতে পারতেছে যে ইরান সহজে জিনিসটা ছাড়বে না। কিন্তু মূল যে প্রসঙ্গটা ছিল আসলে আমেরিকার দিক থেকে বা ট্রাম্পের দিক থেকে, এই যুদ্ধটা না থামালে যে এখন যে অবস্থা হয়েছে, এটা আবার তেলের দাম 4% বেড়ে গেছে। এটা সোজা এফেক্ট করবে আমেরিকার সাধারণ মানুষকে। পেট্রোল পাম্পে, তাদের বাসায়, গ্যাস স্টেশনে গিয়ে তার দাম, তার তেলের দামের মধ্যে ওটার ইম্প্যাক্ট ডাইরেক্টলি পড়বে এবং ততই ট্রাম্পের বিরুদ্ধে তার দেশের লোক খেপে যাবে। তাহলে 3 মাস পরে তার ইলেকশন, তার অবস্থা কি হবে বুঝতেই পারতেছেন কি হবে। তাহলে এরকম একটা অবস্থা, তো এই যে পাগলামো, কখন কোনটা বলতেছে আর কখন কোনটা ফেরত নিয়ে নিচ্ছে, তার নিজেরই তো যে বিশ্বাসযোগ্যতা থাকছে না, এটা নিয়ে তার কোনো
ধারণা আছে, তার কোনো হুঁশ আছে মনে হয় না। এবার সিএনএন লিখতেছে এইটা এখন পরিষ্কার হয়ে গেছে দুনিয়ার কাছে, ইরানের কাছেও, যে ইরানের কাছেই পুরো কন্ট্রোলটা আছে হরমুজ প্রণালী। ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, ইরান চাইলে এটা খুলতে পারে। সো ইরানের সাথেই ট্রাম্পকে চুক্তি করতে হবে। এখানে কোনো ধরনের হুমকি দেওয়া, এটা সেটা করে দেওয়া, এটা করে তার কোনো পার হবে না। তাহলে ট্রাম্প যে কাজটা করছে তা হলো পুরো কন্ট্রোল যে ইরানের হাতে আছে এটাকেই সে বাইরে প্রচার করে দিচ্ছে। বাস্তবতা তো এইটাই। এরপরে আরেকজন লিখতেছে যে এরপরে এই যে লোহিত সাগরের যে আরেকটা চ্যানেল আছে ওটা তো খোলা থাকতেছে, খুব সম্ভবত সেটা বন্ধ হয়ে যাবে, হুতিদেরকে দিয়ে ইরান এটা বন্ধ করে দিবে। তখন ট্রাম্প কি করবে? এরপরে কোন দিকে যাবে বুঝতে পারতেছেন? ওর এখন কোন কুল রাখে এরকম একটা অবস্থা হয়ে গেছে। এরকম চলতে থাকলে 3 মাস পরে ইলেকশনের রেজাল্টে তো খুবই খারাপ রেজাল্ট দিবে। সম্পূর্ণ সংসদ বা সিনেটে দেখা যাবে যে ডেমোক্রেটরা জিতছে। এর সোজা মানে হবে ইলেকশনের পরে পরে, অর্থাৎ নভেম্বরের শেষের দিকে ট্রাম্প ইমপিচড হবে। আমেরিকান প্রেসিডেন্টরা ইমপিচড ওই একটাই উপায় আছে, সংসদ তাদেরকে ইমপিচ করতে পারে। এবং প্রত্যেকটা ইমপিচমেন্ট এই পর্যন্ত যতবার হয়েছে প্রত্যেকটা ইমপিচমেন্টের পরিণতি হলো খোদা হাফেজ বলা, আপনার প্রেসিডেন্টশিপ আর কন্টিনিউ না করা, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে যাওয়া, এরকম একটা অবস্থা হিস্ট্রি বলে যে এই পর্যন্ত আমেরিকার হিস্ট্রিতে এটাই করছে। ফলে ট্রাম্প এখন কোনো উপায় না দেখে এই যে চালাই যাচ্ছেন ইরানকে ধমকানি, এটার পরিণতি যে জায়গায় যাবে এটা কি উনি জানেন না? অবশ্যই জানেন। আবার দেখেন একই ফাঁকে তিনি ইসরায়েলকে হুমকি দিতেছে, এই তোমরা লেবাননে যাবা না কিন্তু, আর্মি উঠাও ওখান থেকে। কারণ ও ধারণা এর সুযোগ নিতে যদি নেতানিয়াহু ছুটে আসে তাহলে তো ওর অবস্থা আরো শেষ হয়ে যাবে। আর সেটাও কি উনি পারবে? নাকি নেতানিয়াহু তার কথা না শুনে তার মতন কাজ শুরু করবে? এ তো আরেক তার মাথার ঘা। তাহলে পুরো জিনিসটা হচ্ছে যে শেষ কথাটা, এই যুদ্ধ থেকে ট্রাম্প বের হবে কি করে, এইটাই হচ্ছে তার প্রধান সমস্যা। এবং এইটাই হোল ওয়েস্টের সমস্যা। সাথে একটা কথা বলে দিই, এটা এমন একটা আমেরিকা যে আমেরিকার সাথে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এই পর্যন্ত সবসময় ওয়েস্ট, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকছে। এইবারই প্রথম ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন নাই। শুধু নাই না, সাথে আর একটা নোট দিয়ে দিই, গতকালকে জেলেনস্কি মানে ইউক্রেনের প্রেসিডেন্টকে নতুন কিছু বিশেষ ধরনের অস্ত্র দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট। এটার মানে বুঝছেন নিশ্চয়ই? এর মানে হলো যে ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প যেখানে চেষ্টা করতেছেন জেলেনস্কিকে কাছে ডেকে নিয়ে এসে পিঠে হাত বলে রাশিয়ার সাথে একটা চুক্তি করে যুদ্ধটা শেষ করতে, সেখানে ফ্রান্স এটার মধ্যে উল্টা দিকে ফু দিচ্ছে। এর মানেটা দাঁড়াবে যে জেলেনস্কি আরো বেয়াদব হয়ে উঠবে, এবং তার বেয়াদব হয়ে ওঠা মানে এই যে এখন পর্যন্ত যে একটা ট্যাসিট হালকা করে হলেও একটা রাশিয়ান সমর্থন পায় মাঝে মাঝে ট্রাম্প, এটা বন্ধ হয়ে যাবে। ফাইনালি এখানে কি দাঁড়ালো তাইলে, যে ট্রাম্প এই পর্যন্ত ইলেকশনের সময় থেকে যা যা কিছু বলে আসছে যে আমার নীতি হবে এটা এটা এটা, আমার নীতি হবে যুদ্ধে না জড়ানো, অলরেডি যুদ্ধে জড়ায় সে $7 বিলিয়ন খরচ করে ফেলেছে। এখন $7 বিলিয়ন কি অ্যাপ্রুভ করবে সংসদ? এই ঝামেলায় আছে। তাহলে দাঁড়ালো হলো এই যে প্রত্যেকটা আমেরিকান প্রেসিডেন্ট যে কথা বলে নির্বাচিত হয়ে আসছে, নির্বাচিত হওয়ার পরে তারা কেউ তাদের ঘোষিত নীতি বজায় রেখে ক্ষমতা শেষ করতে পারে নাই। বাইডেনের কথাই ধরেন, 3 বছর ধরে আমাদেরকে আন্দোলন নিচ্ছে, 4th ইয়ারে গিয়ে হাসিনার সাথে আপোষ করছে, হাসিনার সাথে বাই বাই করছে। তাহলে ট্রাম্পও সেখান থেকে বাইরে গেছে না। শেষ কথাটা দাঁড়ালো এই যে 26 বছর ধরে আমেরিকান প্রেসিডেন্টের যে পরিণতি, ট্রাম্পও এই পরিণতি থেকে বাইরে কোন দিকে যাচ্ছে না, একই পরিণতি হচ্ছে। এবং ততই হোল আমেরিকা শুধু যুদ্ধ থেকে
পতন না, গ্লোবাল ইকোনমিক লিডারের জায়গা থেকে একেবারে পশ্চাৎপসরণ করবে, এইটা পরিষ্কার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।